নমস্কার। খবরদার কথা নয়, নির্বাচনের ঢোলে কাঠি পড়ে গিয়েছে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক দিনও বটে। কেন বলছি? 1931 সালে আজকের দিনেই লাহোর জেলে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং আদালতের নির্দেশ অমান্য করে, নির্দেশ ছিল পরের দিন 24 তারিখ করা হবে, একদিন আগেই করে ফেলা হয়েছে এবং পরিবারের হাতে সেই দেহ দেওয়া হয়নি। আমরা খবরদার কথা নয়ের পক্ষ থেকে সেই শহীদ বীরদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং এমন বিষয় নিয়েই আজকে আমরা আলোচনায় এসেছি যে এই যে ব্রিটিশ আমল থেকেই শুরু হয়েছে আদালতের রায়কে অগ্রাহ্য করা, এটা যেন এখনও দেখতে পাচ্ছি। এই অগ্রাহ্য করার বিষয়টা মনে হচ্ছে আইনি যে মর্যাদা সেটাকে ক্ষুণ্ণ করাই একমাত্র লক্ষ্য। আজকে এসব নিয়েই আলোচনা করব। আমাদের এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচন হচ্ছে। ভারতবর্ষের মানুষের সামনে কি কি ইস্যু, অর্থাৎ কোন কোন বিষয়গুলি গুরুত্ব পাবে এবার নির্বাচনে, আদৌ আমরা জানি না এখন পর্যন্ত যা পরিস্থিতি, আদৌ নির্বাচন কি ক্রস গোলে সিদ্ধান্ত হবে, মানে প্রতিদ্বন্দ্বিতা হবে না ক্রস গোলে? ক্রস গোল মানে কি জানেন তো? ফুটবল মাঠে দুটো দল যদি খেলা প্রতিদ্বন্দ্বী হয়ে থাকেন, এক দল যদি মাঠে না আসে বা আসতে না দেওয়া হয়, তাহলে বিপক্ষ দল যারা উপস্থিত তারা মাঠে নেমে ফাঁকা গোলবারের নিচে একটা গোল করে খেলার নিষ্পত্তি ঘটায়। এখন অবশ্য বিষয়টা উঠে গেছে, কিন্তু একসময় এটা ছিল। আবার কি ফেরত আসছে? যদি নির্বাচন হয় তাহলে কি ইস্যু হবে? নির্বাচন হবে ধরে নিচ্ছি, গণতান্ত্রিক দেশ, বিশাল দেশ, ফলে বিশাল গণতন্ত্রের ব্যাপার। ফলে যদিও আমি যে দলের হয়ে নির্বাচিত হয়ে যাব বিধানসভা বা লোকসভায়, পরবর্তী সময় ওই দলের হয়েই থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু তবুও এটা বিশাল গণতান্ত্রিক দেশ। আজকে এইসব নিয়েই আলোচনা করার জন্য আমরা অনেক দিন পরে পেয়েছি রাজ্যের প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর সেলিম শাহকে। আমার বাঁদিকে বসেছেন, আপনাদের অত্যন্ত পরিচিত সেলিম শাহর কথা আসলে আমরা শেষ করতে চাই না, সময়ের বাধ্যবাধকতা থাকে দেখে শেষ করতে হয়, কিন্তু এত ব্যস্ত থাকেন, আমাদের যে সময় দেন সেজন্য কৃতজ্ঞতা জানাই। সেলিম সাহেব, সরাসরি চলে যাই। এবারের নির্বাচন কাঠি পড়ে গিয়েছে, 19 তারিখ প্রথম দফা, 7 দফায় নির্বাচন। নির্বাচন কমিশন বলছেন যে নিরাপত্তার জন্যই এই ঘটনাগুলি। খুব অদ্ভুত লাগে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচকদের নিরাপত্তা আমরা দিতে পারি না বলে বিভিন্ন দফায় হয়, এক দফায় কেন করতে পারবো না? ফলে নানা রকম সমস্যা নিশ্চয়ই আছে। এই নির্বাচনের যে ঢাকের কাঠিটা পড়ে যাওয়ার পর বলা হচ্ছে একটা ঐতিহাসিক নির্বাচন। আপনি কি সেভাবে কীভাবে ব্যাখ্যা করবেন? আদৌ কি এটা ঐতিহাসিক হবে? দেখুন, সমস্ত দর্শক শ্রোতাদের আমার আন্তরিক শুভেচ্ছা। খবরদার কথা নয় একটি আলোচনার জন্য আমি অনেকদিন পরে এলাম। আপনারা প্রায়ই আমাকে ডাকেন, তো আমাকে যে আপনারা এখানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন এবং আমি আমার মতামত একজন সাধারণ ভোটার হিসেবে, একজন সাধারণ নির্বাচক এবং সাধারণ পর্যবেক্ষক, প্রত্যেকটা মানুষের নিজস্ব পর্যবেক্ষণ থাকে, উপলব্ধি থাকে, আমি সেই জায়গা থেকে 2-4টে কথা বলবো এবং এই বিষয়টাকে খুব সিরিয়াসলি আমি কিন্তু নেব না। আচ্ছা, কারণ আমার অভিজ্ঞতায়, আমি তো ধরুন আজকে অনেক বছর ধরে ভোট দিচ্ছি, একজন ভোটার, ক্রমশ যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে যে নির্বাচন বা বর্তমান যে রাজনীতি এই উপমহাদেশে, এটা এমন একটা পর্যায়ে গেছে যে এটাকে সিরিয়াসলি আর নেওয়ার কিছু জায়গা নেই। আচ্ছা, 3টে বিষয়। একটা, আমাদের একজন উপরাষ্ট্রপতি, অত্যন্ত শ্রদ্ধেয় তিনি, ভেঙ্কাইয়া নাইডু। ভেঙ্কাইয়া নাইডু
উপরাষ্ট্রপতি থাকাকালীন একটা সুন্দর কথা বলেছিলেন যে ভারতবর্ষের রাজনীতিতে দুটো সমস্যা, একটা হচ্ছে মানি অ্যান্ড মাসল পাওয়ার, মানে ভারতবর্ষের রাজনীতিতে এত টাকা ঢুকে গেছে, এত মাসল পাওয়ার, এবং একই সঙ্গে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। বিপজ্জনক কথা। হ্যাঁ, এই দুটো বেঙ্কাইয়ের কথাটা আমি খুব ওই দিন অত কথাটা ওইভাবে উপলব্ধি করতে পারি। এই বিপজ্জনক কথা বলেই কি উনি রাষ্ট্রপতি পদে যেতে পারলেন না? যাই হোক, উনি ওনার উপলব্ধি অ্যাজ এ উপরাষ্ট্রপতি উনি উপলব্ধিটা বলে ফেলেছিলেন যে ভারতবর্ষের রাজনীতিতে এটা কারেক্টলি এমফেসাইজ। দুটো খুব মারাত্মক সমস্যা চলে আসছে। হ্যাঁ, কিন্তু তিনি এটাও বলেছিলেন যে ভারতবর্ষের রাজনীতির ঐতিহ্য আছে এবং সেইটাকে অনুসরণ করে ভারতবর্ষের মতো করে এগিয়ে যাবে, এটা ওনার হোপ ছিল। কিন্তু দুটো গুরুত্বপূর্ণ জায়গা, যে একটা হচ্ছে মানি অ্যান্ড মাসল, একই সঙ্গে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, মানে রাজনীতির দুর্বৃত্তায়ন। আপনি এখানে শুরু করেছেন যেভাবে, ঐতিহাসিক কিনা আমি সেখানে যাব, ছোট্ট করেই যাব, কিন্তু আপনি যেখান থেকে শুরু করেছেন যে আদৌ নির্বাচন হবে কিনা, নির্বাচন হবে, কারণ অন্তত গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র দেখাতে হলেও নির্বাচনটা হবে। এখন দ্বিতীয় প্রশ্ন হলো ক্রস গোল হবে কিনা। অনেক ক্ষেত্রে তো আমরা দেখেছি, আমাদেরকে অভিজ্ঞতা নেই, এবং আজকে গোটা ভারতবর্ষের এই জায়গাটা আসছে যে প্রথমত ধরুন ভারতবর্ষের গণতন্ত্রকে আমরা সিরিয়াসলি নিইনি, আমরা যারা ভোটার, আমরা যারা নির্বাচক, আমরা জনগণ, আমরা সিরিয়াসলি নিইনি। যদি আমরা নির্বাচনকে সত্যিই খুব সিরিয়াসলি নিতাম, তাহলে পরে মাত্র এখনো পর্যন্ত 1/3 লোক ভোট দিতে, 2/3 ভোট দিতে যায়। এখনো পর্যন্ত 1/3 লোক ভারতবর্ষে ভোট দিতে যায় না। তাহলে 65 থেকে 66% বেশি সারা ভারতবর্ষ জুড়ে লোকসভাতে ভোট কিন্তু কাস্টিং হয় না। তাহলে যেখানে প্রতি 3 জনে 1 জন ভোটার ভোট কেন্দ্রে যাচ্ছেন না, তাহলে আমরা নির্বাচনটাকে সিরিয়াসলি নিইনি। এটা নিইনি বলেই আরেকটা মজার ঘটনা ঘটে, মাত্র 31%, 31% ভোট পেয়েও কিন্তু কেউ কেউ শাসন ব্যবস্থা কায়েম করেন, ক্ষমতায় বসে প্রধানমন্ত্রী হন, দেশের শাসক হন। এটা আমাদের গণতন্ত্রের একটা বিউটি বলতে পারেন। আবার এই গণতন্ত্রে 31% লোকের মতামত নিয়ে যারা ক্ষমতায় যাচ্ছেন, তারা অনেক সময় ভুলে যান যে তারা কিন্তু 69%-এর কোনো সমর্থন পাননি। তাহলে আমি 31% সমর্থন নিয়ে ক্ষমতায় যাচ্ছি, 69% সমর্থন পাইনি। এটা হচ্ছে প্রথম বিপদটা। যা 66% যাচ্ছেন ভোট দিতে, 3 জনে 2 জন, তারা অনেকে আবার তাদের ভোট কাস্টিং করতে পারছেন না। বয়স্ক মহিলা চোখে দেখেন না, যাওয়ার পর উনি বলছেন, ওকে বলছে ঠিক আছে আসুন আমি আপনার ভোটটা আমি দিয়ে দিচ্ছি, বা আপনার ভোটটা হয়ে গেছে। এরপরে অথবা বয়স্ক দাদু, এসব জোকস তখন মানে ভারতবর্ষে আমাদের রাজনীতিটা যে এতটা একটা জোকসের পর্যায়ে চলে যাবে, এতটা সার্কাস্টিক একটা জায়গা তৈরি হবে যে একটা কমন জোকস, যে দাদু ভোট দিতে গেছে, দাদুর ভোটটা হয়ে গেছে, দাদু খুব হতাশ, ফিরে আসছে, পিছন থেকে একজন বলছে বুথের কেউ, মানে কোন একটা রাজনৈতিক দলের, যে দাদু দিদিমাকেও বলবেন দিদিমার ভোটটাও হয়ে গেছে। তো বললো ভাই পারলে তুমি গিয়ে, দাদু ভাই তুমি গিয়ে বলে এসো, আমার বলার ক্ষমতা নেই, কারণ দিদিমা তো স্বর্গে থাকেন, দিদিমা তো এই ধরাধামে থাকেন না, মারা গেছেন, কাজে দিদিমাকে এটা বলতে হলে আমাকে আবার ওখানে যেতে হবে, আমি এখনই যেতে চাই না। তো এটা একটা অদ্ভুত জোক যে মৃত ব্যক্তির ভোটও আমাদের দেশে হয়ে যায়। শোনা কথা, এগুলো আমি বলছি বারবার, যেগুলো হয়তো নিছক জোকসও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাও। বিহারে একসময় এইসব ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা হতো, অন্য যখন, এখন তো অন্তত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা এই রিজনটা এটার বাইরে না, এবং বিহারে কমে গেছে, অন্যখানে বেড়ে গেছে, এবং ক্রমাগতভাবে কিন্তু তার অবস্থা, এটা হচ্ছে দ্বিতীয়। আর তৃতীয় মজা যেটা হলো, আমি এই জন্য আজকে একটু আড্ডার মুডে বলেছি, আপনাকে বলেছি আমি একটু আড্ডার মুডে বসবো আমরা। আমি জানি ভোট খুব সিরিয়াস ইস্যু, রাজনীতি ভীষণ সিরিয়াস ইস্যু, জনকল্যাণের জন্য, এটা নিয়ে মজা আড্ডা হয় না। কিন্তু আমার দেশের গণতন্ত্র এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, ভোট ব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে, রাজনীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে, যেভাবে রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটছে, সেইখানে আইদার আমাদের একটা স্বাধীনতা যুদ্ধ লড়তে হয়, যেটা আমরা তো আর, আপনি যেমন ভগৎ সিংয়ের কথা বললেন, সুখদেবের কথা বললেন, রাজদীপের কথা বললেন, আমরা তো আর ভগৎ সিং বা সুখদেব না, আমরা আমাদের ওই ছোট্ট পরিসরে নিজ স্বার্থে অত্যন্ত সুখী, আমাকে আমার মতো বাঁচতে দাও, আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, কেমন তো নিজেকে গুছিয়ে নিতে এত ব্যস্ত হয়ে পড়েছি, সুযোগের জনকল্যাণ জনজঞ্জালে পরিণত হয়েছে, এবং যার ফলে আমরা কিন্তু এটা নিয়ে ভাববো না, যার ফলে আমরা কিন্তু এই অনেকটাই হালকা মেজাজে গণতন্ত্রটা নিয়ে
কিছুটা ওই শীতের দিনে রোদ পোহাতে পোহাতে একটা যে কিছু পিঠে খাওয়ার মতো অবস্থায় আমরা কিন্তু মৃত্যু পর্যন্ত অপেক্ষা করব। তাহলে একটা বিষয় যাচ্ছে, বলুন। আরেকটা বিষয় যাচ্ছে যে মানে এই যে ধরুন নির্বাচন ডিক্লেয়ার হওয়ার আগে নির্বাচন কমিশনারের পদত্যাগ একজন ঠিক। এবং একজন নির্বাচন কমিশনার আগেই রিটায়ার করেছিলেন, দুটো পোস্ট খালি তিনটের ভেতরে, একজন মুখ্য নির্বাচন কমিশনার। এখন এই যে পরবর্তী দুজনকে যারা নির্বাচন করলেন তারাই এবার ঠিক। ভোটের জন্য তারাও দাঁড়িয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বী। তাইলে আমি পরীক্ষার্থী, আমি ঠিক করে দিচ্ছি আপনি পরীক্ষক হবেন এবং প্রশ্নকর্তা হবেন, তো সেটার ওই একটু আগে যে জোকসের কথা বললেন অনেকটা এরকম জোকস হয়ে যাচ্ছে নাকি? একেবারেই তাই। কি হাস্যকর ব্যাপার! মানে আপনি একটা খুব দারুণ উদাহরণ দিয়েছিলেন তখন একদম শুরুতে, যে আমি যাকে ভোট দিলাম একটা সিম্বল পছন্দ করে, ওই দলটার আদর্শকে ভালোবেসে আমি ভোট দিলাম। রাইট। কোনো নিশ্চয়তা নেই যে আমি যাকে নির্বাচন করলাম সে কালকে ওই দলে থাকবে কিনা। সে কিন্তু সামান্য পয়সার বিনিময়ে, হয়তো এই মুহূর্তে সামান্য পয়সা পাচ্ছেন, পরবর্তীতে একটা বড় সড়ো লামসাম পয়সার বিনিময়ে বা অন্য সুবিধার জন্য তিনি কিন্তু পাল্টি খেলেন। তিনি তো পাল্টি খেলেন, তিনি তো আমার ভোটে নির্বাচিত, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন? কখনো আমার মনে হয় এই ব্যাপারটা সিরিয়াসলি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, যে যদি কখনো কেউ মানে এই জায়গাটা এত সংবিধানে এত অ্যামেন্ডমেন্ট হয়, এইটা একটা বড়সড় অ্যামেন্ডমেন্ট দরকার, যে আমি যে সিম্বলে ভোটে দাঁড়াচ্ছি আমি আমার দ্বিতীয়বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে, আগেরটাকে পরিত্যাগ করে আমি নতুন সিম্বলে যাব, তার আগে ওটা আমাকে জিতে আসতে হবে, আমি পরীক্ষিত হবে, তৃতীয়বার আমাকে আসতে হবে। আমি আমার এটা মানে আমি কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের ভোটে নির্বাচিত হলাম, দিয়ে সেই ভোটগুলোকে এককভাবে বিক্রি করার কোনো অধিকার আমার নেই। কি করে থাকবে? এটা হচ্ছে আচ্ছা, এটাও গণতন্ত্রের একটা ফার্জ, গণতন্ত্রের একটা মজা। ঠিক এইরকমই আপনি যে কথাটা বললেন, আমাদের এই যে নির্বাচন কমিশন নির্বাচনের একটা সুন্দর ব্যবস্থা ছিল, এবং সেখানে সুপ্রিম কোর্টের চিফ, আমি যদি ভুল না করি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিন্তু থাকার কথা ছিল, একটা ব্যবস্থা ছিল, এবং এই ব্যবস্থাটা আমাদের গণতন্ত্রের গত 70-75 বছরে সুন্দরভাবে চলে আসছিল। এই ব্যবস্থাটা যখন পরিবর্তন ঘটানো হলো এবং তার জন্য একটা অর্ডিন্যান্স বা বিল আনা হলো এইভাবে জাজমেন্টের পরে, এবং এই অর্ডিন্যান্স বা বিলটা নিয়েও বহু লোকের আপত্তি ছিল, কিন্তু সংখ্যা আমাদের গণতন্ত্রের আরেকটা বিপজ্জনক বাঁক, যেখানে আমরা দাঁড়িয়েছি যে আমার সংখ্যার বিনিময়ে আমি যা খুশি করতে পারি। এ যেন পাড়ার মধ্যে আমার সংখ্যাগুরু সংখ্যালঘুকে পেটাচ্ছে। এটা গণতন্ত্রের এখন এই জায়গাটা, মানে আমার কাছে ক্ষমতা থাকতেই পারে, কিন্তু আমি আমার সংবিধানের যে দায়রা, সংবিধানের যে গণ্ডি, এই গণ্ডির মধ্যে থেকে সুন্দরভাবে আমি আমার মেধা মনন, আমার উপলব্ধি এবং আমার যে সংবেদনশীলতা দিয়ে চালাবো এই দেশটাকে, নাকি আমি আমার সংখ্যার জোরে একটা মাস্তানি করব। ফলে এই বিল বা অর্ডিন্যান্স এনে এই জায়গাটাই করা হলো। এবং অদ্ভুতভাবে আপনি বলেছেন যে এই নির্বাচনে আমি যদি মনে করি যে কালকে আমি রাম শ্যাম যদু মধু এনিবডি আমার পছন্দের কাউকে আমি ইলেকশন কমিশনে বসাবো, ব্যাস ভেরি ইজি, কারণ প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে আর একজন ওই নির্বাচিত সাংসদ, ওনার মনোনীত মন্ত্রী, আর একজন হচ্ছেন বিরোধী দলনেতা। দুই এক তো এখানে হয়েই গেল, খেলার শুরুর আগে খেলার রেজাল্ট, পরীক্ষার আগে মার্কশিট তৈরি হয়ে যাচ্ছে। এটা ওই আরও আপনি বলছেন পরীক্ষার্থী পরীক্ষক নির্বাচন করছে, আমি বলছি সেটা কনসিকোয়েন্স। তার আগে পরীক্ষার্থী নিয়োগের পদ্ধতির রেজাল্টটা কিন্তু আগে থেকে পূর্ব নির্ধারিত, মার্কশিট তৈরি পূর্ব নির্ধারিত ফলাফলের উপর পরীক্ষার্থী নির্বাচন হচ্ছে, মানে পরীক্ষক নির্বাচন হচ্ছে। সেই পরীক্ষক তিনি যে পরীক্ষাগুলো নেবেন এই পরীক্ষাগুলো সেরকমই হবে বা হওয়ার মানে আশঙ্কা থেকেই যায়, যার জন্য আমাদের গণতন্ত্র নিয়ে মানুষ এখন মজা ওড়াতে পছন্দ করছে বা মজা ওড়াচ্ছে মানুষ, খুব একটা সিরিয়াস জায়গায় থাকছে না বিষয়টা। এবং যেটাকে আপনি ঐতিহাসিক বলছিলেন, ওই আনসারটা ওখানে দেওয়া হয়নি, জাস্ট 2 লাইনার। ঐতিহাসিক অবশ্যই ঐতিহাসিক এই কারণে, মানে রেজাল্ট কী হবে, ভোট হবে কি না, পরবর্তীতে কারা দল ত্যাগ করবে, কী গভর্নমেন্ট হবে, এটা অনেক পরের কথা, কিন্তু ঐতিহাসিক এই জন্য যে এত সংখ্যক ভোটার পৃথিবীর কোন দেশে আছে? ঠিক অস্ট্রেলিয়ার মতো দেশ একটি মহাদেশ, সেখানে লোক সংখ্যা হচ্ছে না 2.5 কোটির কিছু বেশি, 2.57 করোড়। রাশিয়ার মতো দেশগুলোতে, আমেরিকাতে 33 কোটি লোক সংখ্যা, রাশিয়াতে 34 বা 35 বা 36 কোটি, যাই হোক হোয়াট এভার, বা আর একটু সরি মানে এরকম একটা কিছু 34 কোটি। হ্যাঁ,
যে দেশটা রাশিয়া ইউনাইটেড স্টেটস অফ রাশিয়া যদি ধরি, এটা আমাদের ভৌগোলিকভাবে আমাদের ভারতের চেয়ে 7 গুণ বড়। লোক সংখ্যা পাবো না, আমাদের 5 গুণের কম। এক সময় ছিল আমাদের 7 গুণের কম, এখন 5 গুণের কম। তাহলে অস্ট্রেলিয়ার মতো একটা মহাদেশ, সেখানে 2.5 কোটি লোক। আর আমাদের গত 5 বছরে ভোটার বেড়েছে কত? 1.5 কোটি। 1.5 কোটি ভোটার বেড়েছে আমাদের। তা একটা দেশে 5 বছরে 1.5 কোটি ভোটার বাড়ছে। আমাদের মোট ভোটারের সংখ্যা প্রায় 97 কোটি, একদম 96.8, প্রায় 97 কোটি। তার এত সংখ্যক লোক ভোট দেবে, এটা একটা রেকর্ড। রাইট। এইরকম একটা বৃহত্তর গণতন্ত্র, তার নির্বাচনটা নিঃসন্দেহে ঐতিহাসিক নির্বাচন, এবং সেখানে সুচিন্তিত গণতন্ত্রের সংখ্যা বাড়লে রিফ্লেকশনটা আসার কথা ছিল, নানা কারণে আসে না, সেটা দ্যাটস ডিফারেন্ট। এই যে নির্বাচন কমিশনের নিয়োগ টিয়োগ ইত্যাদি হওয়ার পরে আপনার কি ধারণা, আপনি একজন ভোটার হিসেবে, এই নির্বাচন কি নির্ভেজাল হওয়া সম্ভব? আসলে অনেক কিছুই বদলে যাচ্ছে, বা বদলে যাওয়ার অভিযোগ কিন্তু আসছে, যার ফলে আমরা ধরে নেব থিওরিটিক্যালি যে এটা নির্বাচনই হওয়ার কথা। এখনও যেহেতু ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয়, কিন্তু বাস্তবে অনেক জায়গাতেই কিন্তু ফারাক হয়ে যাচ্ছে। অনেক সময় কিন্তু নির্বাচিত প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক সংস্থাগুলো অথবা সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠছে আজকাল, যেগুলো খুব কাম্য। এবং সত্যি সত্যিই তো অনেকভাবে অনেক রকম অভিযোগ আসছে। ছাপ্পা ভোটের অভিযোগ যখন আসে, ছাপ্পা ভোটের, তারপরেও কিন্তু দেখা যায় কোনো নির্বাচনের ক্ষেত্রে সেই সংখ্যক কোনো নির্বাচিত হতে হলো না, এগুলো ঘটে। তো একেবারে ধরুন এখন কি হয়, আমরা একটা গণতন্ত্রের আরেকটা বিপজ্জনক বাঁকে এসে পৌঁছি, যেখানে হচ্ছে পলিটিসাইজেশন অফ দ্য ইনস্টিটিউশনস। মানে আমাদের প্রতিষ্ঠানগুলো, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হতে পারে, আমার সরকারি প্রতিষ্ঠান হতে পারে, আমার আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর একটা রাজনীতিকীকরণ চলছে, পলিটিসাইজেশন। চণ্ডীগড়ে মেয়র নির্বাচনে যেটা হলো, এই ঘরে বসে এটা বারবার কোর্টে গেলে প্রমাণিত হচ্ছে, মানে কোর্টে ধাক্কা খাচ্ছে। এই যে প্রাতিষ্ঠানিক, এটাকে আমি দুভাবে বলতে পারেন, প্রতিষ্ঠানগুলির রাজনীতিকীকরণ অথবা প্রাতিষ্ঠানিক রাজনীতিকীকরণ, যেটাই বলেন না কেন, এই মাঠটা খুব বিপজ্জনক। সেইখানে দাঁড়িয়ে কিন্তু ভোটারদের মধ্যে যে আমার ভোটটা সঠিকভাবে কাজে লাগবে কিনা, এই বিষয়টা তো আসছেই। মানে এই নিয়ে হয়তো লম্বা ডিবেট হতে পারে, একদম পক্ষে বিপক্ষে প্রচুর কথা আসতে পারে, কিন্তু আমি বলবো ঐতিহাসিক একটা কারণে, যে এখানে কিন্তু এই সংখ্যাটা, এই যে 44 দিন ধরে ভোট পর্ব চলবে, এটা কিন্তু পৃথিবীর মধ্যে আমার মনে হয় না 44 দিন ধরে আর কোথাও ভোট চলেছে। এই এত ভোট, আমার এখানে আপনার 543টা লোকসভা নির্বাচন, এই সংখ্যাও তো আর কোথাও নেই। আমার এখানে আপনার 4টে বিধানসভা নির্বাচন হবে, এবং সঙ্গে 16টা স্টেটে, রাজ্যে 35টা আপনার উপনির্বাচন হবে। এই যে বিশাল সংখ্যক, এবং সব মিলিয়ে বোধহয় 948 বা 968 জনের ভাগ্য নির্ধারিত, মানে টোটাল এই ক্যাপাসিটি, বিশাল 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 বিষয় একটা। এবং এই যে এত লোকের ইনভলভমেন্ট, আমাদের যত ভোট কর্মচারী যত নিয়োগ করা হবে, পৃথিবীর 60% দেশেই জনসংখ্যাই নেই। যত সংখ্যক ভোট কর্মী, মানে ভোটার ছেড়ে দিন, যত সংখ্যক ভোট কর্মী আমাদের নিয়োজিত হবেন, সেই জনসংখ্যা নেই পৃথিবীর বহু দেশে। তাই সেই সমস্ত কিছু ভাবলে এটা কিন্তু সত্যি সত্যি একটা অসাধারণ একটা নির্বাচন। এবং 1951-52 সালে প্রথম লোকসভা নির্বাচন যখন হয়েছিল, যখন আমাদের সিট সংখ্যা ছিল 489, 489, সেই সময় অক্টোবরের, আমরা যদি ভুল না করি, অক্টোবরের 25 তারিখে ভোট শুরু হয়েছিল, আর ফেব্রুয়ারি 21 তারিখে শেষ হয়েছিল। মানে 1951 সালে ভোট শুরু হয়ে 1952 সালে গিয়ে শেষ হচ্ছে। ওই 4-5 মাস ধরে লম্বা একটা ভোট চলেছিল। প্রথমবার মেশিনারি এইভাবে ছিল না, তখন তো আর এখনকার মতো ভোটিং মেশিন ইভিএমে ভোট হতো না। এখন ইভিএমে ভোট হওয়ার পরেও দেশটা কতটা বিস্তৃত হয়েছে, বড় হয়েছে, যে ইভিএমে ভোট হওয়ার পরেও কিন্তু 44 দিন ধরে ভোট পর্ব করতে হয়, এবং 7টা দফাতে ভোট পর্ব হবে। কোনো কোনো রাজ্যে 7 দফাতেই ভোট আছে, আমাদের প্রথম 2 দফাতেই শেষ হয়ে যাচ্ছে, কোনো 19 এবং 26 এপ্রিল, কোনো কোনো রাজ্যে 7টা দফাতেই ভোট আছে। তো সমস্ত কিছু মিলে এই যে বৃহত্তর মেশিনারি, এই যে বিশাল একটা ব্যাপার। এবং আমার ধারণা, যদি আপনি টোটাল মানিটারি ইনভলভমেন্ট দেখেন, তাহলে এটা টোটাল যে পরিমাণ টাকা পয়সার ইনভলভমেন্ট থাকবে সেটা ঐতিহাসিক। যদি টোটাল ব্ল্যাক মানি ইনভলভমেন্ট দেখেন, সেটা ঐতিহাসিক। তো নানাভাবে এটা ঐতিহাসিক। তো এবারের নির্বাচনে যে এই কিছুদিনের আগেও যেটা হলো, আমরা খবরদার কথা নয় থেকে নিয়ে আলোচনাও করেছি, ইলেকটোরাল বন্ড নিয়ে আলোচনা করেছি। এই ইলেকটোরাল বন্ড তো বেআইনি, যেহেতু অসীম ব্যাদিনে বলে দিয়েছে আমাদের সুপ্রিম কোর্ট। একদম। এই যে ইলেকটোরাল বন্ড,
এটা আসলে বিষয়টা কি, এক নম্বর। দু নম্বর হচ্ছে এই বিষয়টা এবার কি আমাদের ইলেকশনের কোনো বড় ইস্যু হতে পারে? এক কথায় এটা নির্ভর করবে বিরোধীদের উপর, কারণ বিষয়টা এখনো পর্যন্ত যে পর্যায়ে যাচ্ছে এবং যেভাবে সত্য বেরিয়ে আসছে সেটা অত্যন্ত বিপজ্জনক, এবং সত্যি সত্যিই সেটা কিন্তু বড় ইস্যু হতে পারে যদি বিরোধীরা ঠিকঠাক বিষয়টাকে প্লে করতে পারেন, বিরোধীরা ঠিকঠাক ময়দানে ব্যাপারটাকে নিতে পারেন। কারণ অনেক মানুষের কাছে জটিল বিষয়, টাকা পয়সার ব্যাপার, এসবিআই যুক্ত আছে, বিভিন্ন বড় বড় কর্পোরেট যুক্ত আছে, একটি আরও অনেকগুলো উইংস যুক্ত আছে এটার সঙ্গে, সুপ্রিম কোর্ট যুক্ত হয়ে গেছে এখন বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তাই সমস্ত বিষয়টা মিলে ক্রমাগত খোলসা হচ্ছে, ব্যাপারটা আরও খোলসা হবে, কিন্তু সেটাকে ইস্যু বানাতে হবে। স্বাধীনোত্তর ভারতবর্ষ একটা বেআইনি বিষয় নিয়ে, হ্যাঁ, যেমন ধরুন আমি বলি, আমার মনে আছে ছোটবেলায় কি করে নির্বাচন, সম্ভবত এটা 88 বা তারপর 88 সাল, বোফোর্স মামলা, একটা বোফোর্স মামলা নিয়ে রাজীব গান্ধী কিন্তু একেবারে টলমলো হয়ে গেছিলেন। কারণ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়, এই যে একটা বিষয়, এবং সেটা আমাদের দেশেই এটা হয়েছে। জরুরি অবস্থা পরে 77-এর পরে এই একটা জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধী অনেক বেশি কনফিডেন্ট ছিলেন, অসম্ভব কনফিডেন্ট ইন্দিরা গান্ধী, জরুরি অবস্থা করে দিয়েছেন, তিনিই সর্বা 77, আমি 1977 সালে কথা বলছি। ঠিক পরবর্তী ক্ষেত্রে দেখা গেল 154টা সিটের মধ্যে সীমাবদ্ধ রইলেন। কাজেই অনেক সময় কি হয়, এটা নির্ভর করছে এজেন্ডাটা কতটা ডিপ রুটেড হচ্ছে, এজেন্ডাকে কতটা নিতে পারছে বিরোধীরা। কারণ এটা গণতন্ত্র, এবং গণতন্ত্রে বিরোধী শক্তির ভূমিকা কিন্তু অসম্ভব বড়। আমার মনে আছে একটা কথা, আপনিও জানেন, আপনি আরও বেটার জানবেন, এটা আপনার অভিজ্ঞতা আরও বেটার জানবেন, যে কোনো এক সময় রতন টাটা দিয়েছিলেন, যে টাটা কোম্পানি, রতন টাটা, তিনি এক সময় বিরোধী পক্ষকে একটা বড় অ্যামাউন্টের চাঁদা দিয়েছিলেন। এই চাঁদাটা দিয়ে উনি থামেননি, এইটা দিয়ে আমাদের তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন, লিখে বলেছিলেন যে আমি তোমার বিরোধী পক্ষকে আমি এই পরিমাণ চাঁদা দিলাম আমার, এবং আমাদের দেশের নিয়মটা কি ছিল যে আপনার মোট যে লভ্যাংশ লাস্ট একটা কর্পোরেট, তার লাস্ট 3 বছরের যে লাভের পরিমাণ, এই লাভের পরিমাণের ম্যাক্সিমাম 7.5%, 7.5% আপনি রাজনৈতিক দলগুলোকে চাঁদা দিতে পারেন। বাকি টাকা রাজনৈতিক দলগুলোকে তাদের মানুষের কাছ থেকে সংগ্রহ করতে হবে, ইত্যাদি করতে হবে। এইখানেই এবার তাহলে আপনি গণতন্ত্রের বিউটি দেখুন, যে রতন টাটা চিঠি দিয়ে নেহেরুকে বলছেন যে আমি তোমার বিরোধী পক্ষকে এই পরিমাণ চাঁদা দিলাম, কারণ আমি মনে করি গণতন্ত্রে বিরোধী পক্ষের ভূমিকা অত্যন্ত জরুরি, বিরোধীদের টিকে থাকা উচিত, তাদেরও টাকার দরকার আছে। আমার মনে হয় রতন টাটার কাছ থেকে, তার জীবন থেকে আমরা অনেকে, তিনি হতে পারেন কর্পোরেট, কিন্তু অনেক কিছু আমরা শিখি তার কাছ থেকে, এই লোকটার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এটাও একটা শিক্ষণীয় বিষয়। এখন তো অনেক ক্ষেত্রে উল্টো হচ্ছে, হ্যাঁ, এবার কোম্পানি বাঁচার জন্য আমি আসছি ওখানে। এবার তাহলে পরে দেখুন যে গণতন্ত্রে বিরোধী পক্ষের ভূমিকা এবং তাকে গুরুত্ব দেওয়া, অর্থ দেওয়া, সেই ব্যাপারটা রতন টাটা দেখিয়ে দিয়ে গেছেন। এখন তারপর থেকে করা হলো যে 7.5% এখনো উনি জীবিত, হ্যাঁ, লাস্ট 3 বছরের 7.5% পর্যন্ত লভ্যাংশ আপনি লাভ থাকে, আপনার লাভের আপনি 92.5% আপনার, আপনি কারণ আপনার বিকাশ দরকার, ইনভেস্টমেন্ট দরকার, ক্যাপিটাল দরকার, তাহলে ম্যাক্সিমাম আপনি 7.5% দলগুলো চাঁদতে পারেন। বাকি টাকা কী করতে হবে, জনগণের কাছে কালেক্ট করতে হবে। এইটা তথাকথিত প্রগতিশীল দলগুলো, বামপন্থীরা, অন্যান্যরা এবং ছোটোখাটো যে দলগুলো, তারা কিন্তু দীর্ঘদিন থেকে জনগণের কাছ থেকে টাকা তুলত। এইটা নিয়ে এবার আমাদের জনগণের কী হয়, এটা খুব মজার ব্যাপার। আমি কিন্তু বলছি খুব সিরিয়াস জায়গায় যাওয়ার দরকার নেই, একটু আড্ডার মাঝে যে আপনি ওই জায়গায় যান, যে মজাটা হচ্ছে যে এবার আমি কোথায় বিরক্ত হচ্ছি, যে আমার কাছে কৌটা নেড়ে কেউ এসে বলছে ভাই 5 টাকা দাও, 10 টাকা দাও। আমার বাড়ি থেকে বলছে আমাদের একটা এখানে জমায়েত আছে, তোমাকে 50 টাকা দিতে হবে। মানুষ বলছে কি দল রে ভাই, কোনো মানুষের কাছে চাঁদা তুলে, আমার কাছে চাঁদা তুলছে, জ্বালিয়ে গেলো, আমি কি তোমার জন্য টাকা রোজগার করি? বিরক্ত। ঠিক উল্টো দিকে একটা মডেল হলো তথাকথিত যাদেরকে বলা হয় যে একটু কর্পোরেট ঘেঁষা দল, যারা তথাকথিত দক্ষিণপন্থী দল, একদম ক্লিয়ার ডিভাইডটা, এরা বললো, এরা একটা অন্য মডেল নিল। এরা বললো যে না, আমি জনগণের কাছে যাব না, জনগণকে বিরক্ত করবো না। প্রশ্ন হলো, একটা দল চালাতে গেলে, রাজনীতিতে লড়াই করতে গেলে হাজার হাজার কোটি টাকার দরকার। আমি জনগণের কাছ থেকে সংগ্রহ করব না, আমি ডোনেশন সংগ্রহ করব না, আমি মানুষের কাছে টাকার জন্য যাব না। মানুষ দুটো দারুণ মজা, যে আমি সুবিধাটা পাচ্ছি, আমি প্রধানমন্ত্রী রোজগার যোজনা সুবিধা পাচ্ছি, আমি এটা পাচ্ছি, ওটা পাচ্ছি, ইলেকট্রিক পাচ্ছি, আমি সাবসিডাইজ অনেক কিছু পাচ্ছি, যা পাচ্ছি, কিন্তু আমাকে কোনো চাঁদা দিতে হচ্ছে না।
তাহলে আমরা কি ঘুরিয়ে ওকে বলে দিলাম না যে তুমি টাকা তোলো? এইবার ইলেকট্রাল বন্ডের কনসেপ্ট এলো, এবং এটা অরুণ জেটলির সময়, আমি যদি অরুণ জেটলির সময়ে অরুণ জেটলি পরামর্শটা দিলেন, যেখানে ইলেকট্রাল বন্ড, এবং ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে প্রথম যেটা করা হলো, ওই যে 7.5% সীমারেখাটা তুলে দেওয়া হলো, অ্যান্ড দ্যাটস এ ভেরি ডেঞ্জারাস ট্রেন্ড। ওইটা কিন্তু বিপজ্জনক একটা জায়গা। 7.5% যখন এটা তুলে দেওয়া হলো, এখন কর্পোরেটগুলো ইচ্ছে মতো, তার মানে রেস্ট্রিকশন উঠে গিয়ে কি হলো, এটা অনেকটা ঘুষ দেওয়ার মতো ব্যাপার হয়ে গেল, ব্রাইব দেওয়ার মতো, যে আমি বেশি সুবিধা পেলে বেশি প্রকাশিত তথ্যে তাই তাই প্রকাশ। এইবার এখানে আবার দুটো দিক আছে এখানে। একটা হচ্ছে যে তাহলে পারে আমি যা খুশি চাঁদা দিতে পারি, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দিতে পারি, তাহলে আমি কাকে দেবো? আমি কোম্পানি কাকে দেবো? আমি যার কাছ থেকে বেনিফিট পাবো, যার কাছ থেকে লভ্যাংশ পাবো, আমি তার কাছ থেকেই দেবো। তাহলে আমার একটা সাপ্লাই সাইড, যোগানের দিক, আমি ইলেকট্রাল বন্ডের যোগানদার, আমি কর্পোরেট, আমি তাকেই চাঁদাটা দেব যে শাসক, এটা একটা ইনভেস্টমেন্ট, যে ক্ষমতায় আছে, আমার একটা ইনভেস্টমেন্ট। এবং ইনভেস্টমেন্টটা এই পর্যায়ে যে কোনো কোম্পানি দেখা যাচ্ছে যে গত 3 বছরে 2017-18 থেকে 2019 থেকে 2022-23 এই 3 বছরে 65,000 কোটি টাকা লস করেছে। আপনি জানেন নামটা, যে একটি কোম্পানি সে 65,000 কোটি টাকা লস করেছে, এই ভারতী এয়ারটেল লিমিটেড। ভারতী এয়ারটেল লিমিটেড 65,000 কোটি টাকা লস করেছে 3 বছরে। আর শাসক দলকে এই ইলেকট্রাল বন্ডে চাঁদা দিয়েছে 192 কোটি টাকা, 198 কোটি টাকা। তাহলে যে 65,000 কোটি টাকা লস করছে, সে এই টাকাটা দেওয়ার ক্ষমতা রাখে কোথা থেকে? দিচ্ছে। অনেক কোম্পানি আছে, সে তার লস দেখাচ্ছে 10 কোটি কোন একটা ফিনান্সিয়াল ইয়ারে, আর সে দেখা যাচ্ছে 182 কোটি টাকা এটি শাসক দলকে চাঁদা দিচ্ছে। এবং শাসক দলকে দেওয়ার ব্যাপারটা কিন্তু ভেরি সিম্পল। দেখবেন আম্বানি গোষ্ঠী আজকেই বেরিয়েছে, আমাদের রাজ্যেরও কোনো প্রভাতী দৈনিকে বেরিয়েছে, কেমন, যে তারা বলছে যে আম্বানি ঘনিষ্ঠ যতগুলো কর্পোরেট আছে, তারা প্রত্যেকে মিলে যত চাঁদা দিয়েছে তার 91% দিয়েছে বর্তমান শাসক গোষ্ঠীকে। বর্তমান যারা কেন্দ্রের শাসন ক্ষমতায় আছেন তাদেরকে 91% দিচ্ছে। কেন দেবো? কারণ ওই যে বললাম, আমি লস করতে পারি সুবিধার জন্য, এবং তার পরবর্তী সময় দেখা যাচ্ছে সত্যি বেনিফিট আসছে। আমি 10 কোটি টাকা বা 45 কোটি টাকা দিচ্ছি, আমি 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে 160-70 কোটি টাকা, 200 কোটি টাকা একটা কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছি। যেমন ধরুন, একটা লেখা পড়ছিলাম খুব ভালো, এই মেডিকেল চিকিৎসার জায়গাটা নিয়ে, এটা হয়তো আপনিও পড়েছেন, যে চিকিৎসা জায়গাটা ভেরি ইন্টারেস্টিং, কেমন এটা, এবং ভয়ঙ্কর, যে 36টা কোম্পানি, ওষুধ কোম্পানি, 36টা মেডিসিন কোম্পানি, তারা শাসক গোষ্ঠীকে নানাভাবে ইলেকট্রাল বন্ডের চাঁদা দিয়েছে। তারা কারা? দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই কোথাও না কোথাও ফেক মেডিসিন, 2 নম্বরই মেডিসিন, জাল মেডিসিন, অথবা গুণমান সম্পন্ন নয়, মানে কম গুণমান সম্পন্ন মেডিসিন, অথবা এক্সপায়ারি ডেটের মেডিসিন বিক্রি করতে চাইছেন। তারা এইটার জন্য মানুষের জীবনের সঙ্গে জড়িত। তাহলে মানুষের জীবনের সঙ্গে যে জায়গাটা জড়িত, মানুষের জীবন মরণের সমস্যা। আমি আমার বাবা মাকে যখন হাসপাতালে নিয়ে যাই, এই ওষুধ কে কিনছে? সরকার কিনছে। আমি বাজার থেকে ওষুধ কিনছি, আমি আমার বাবা মাকে ওষুধটা খাওয়াচ্ছি, এই ওষুধটা কিন্তু জেনুইন ওষুধ না। কিন্তু তারা কি করছে? তারা এই যে ফেক ওষুধটা, জাল ওষুধ, কম গুণমান সম্পন্ন ওষুধ, সঠিক গুণমান না সম্পন্ন ওষুধ, এবং একই সঙ্গে তারা এক্সপায়ারি ওষুধগুলোকে বাজারে নতুন লেবেলিং করে ছেড়ে দিচ্ছে, একদম পুরোপুরিভাবে কিন্তু একটা সমঝোতার মধ্যে দিয়ে, প্রশাসনিক সমঝোতার মধ্যে দিয়ে, যে আমি এই পরিমাণ টাকা দিয়ে দেবো। এবং 36টা মেডিসিন কোম্পানি, তার মধ্যে যশোদা সুপার স্পেশালিটি হসপিটাল 1 নম্বরে, এবং যশোদা সুপার স্পেশালিটি হসপিটাল কিন্তু 162 কোটি টাকা দিয়েছে। আচ্ছা, ডক্টর রেড্ডি ল্যাবরেটরি লিমিটেড, এরা দিয়েছে বোধহয় 84 করোড়, কেমন, একই সব টোরেন্ট ফার্মাসিউটিক্যাল, এরকম 36টা কোম্পানি। এবং মজার ব্যাপার হলো যে এদের সিইও অরবিন্দ ফার্মার যে ডাইরেক্টর, এই ডাইরেক্টর এই জাল মেডিসিনের জন্য, জাল ওষুধের জন্য গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর দেখা গেল দিল্লি হাইকোর্টে কেসটা উঠলো। দেখা গেল রাতারাতি ওরা প্রথম 5 দিনের মধ্যে ইলেকট্রাল বন্ডে একটা 8 বা 9 কোটি টাকা দিয়ে দিল। দেওয়ার পর দেখা গেল তার 6 দিনের মাথায় হাইকোর্ট থেকে ডাইরেক্টর অসুস্থ এই বয়ানে, এই অজুহাতে তিনি বেল পেয়ে জামিনে মুক্ত হলেন। এবং তার পরবর্তী সময় দেখা গেল আরও 30 থেকে 40 কোটি টাকা তিনি শাসক যে দল, তাদের ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ট্রান্সফার করলেন। তাহলে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এই যে ট্রান্সফারটা, দ্যাট ইজ ভেরি বিপজ্জনক। এবং এটা কিন্তু তার মানে কি, আমার জীবনের সঙ্গে কিন্তু, মেডিসিনের এক্সাম্পল এই জন্য দিলাম, সব সেক্টরে এটা ঘটবে, কিন্তু আমি মেডিসিনের এক্সাম্পলটা এই জন্য দিলাম যে ফলটা খুব মারাত্মক। একদিকে আমার জাল মেডিসিন, জাল ওষুধ, গুণমান সম্পন্ন নয় এমন ওষুধ, এক্সপায়ারি ওষুধ,
এইগুলো ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে মান্যতা পেয়ে গেল, বাজারজাত হয়ে গেল, আমরা যারা সাধারণ মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হলাম। এক সেকেন্ড, চুক্তিটা বড় অদ্ভুত, যে তুমি ইলেকট্রাল বন্ডে আমাকে টাকা দিচ্ছ, অলিখিত চুক্তি, যে তুমি 10% পর্যন্ত বছরে ওষুধের দাম বাড়াতে পারবে। ওষুধের কষ্ট বাড়ুক না বাড়ুক, 10% ওষুধের দাম বাড়াতে পারবে, এবং তার সঙ্গে আরও তুমি রিটেলার এবং ডিস্ট্রিবিউটার যারা, তাদের খরচ বাবদ আরও 15% চাপাতে পারবে। যার ফলে লাস্ট 2 বছরে মেডিসিনের দাম বেড়েছে গড়ে 28%। ঠিক। কার পকেট থেকে যাচ্ছে? আমি জনগণ, আমি চাঁদা দিচ্ছি না, আমার শাসক গোষ্ঠী পলিটিক্যাল পার্টি আমার থেকে চাঁদা নিচ্ছে না, কিন্তু ঘুরিয়ে নিচ্ছে কি? ঘুরিয়ে আমার পকেট কাটছে কর্পোরেটের সঙ্গে যোগসাজশে, এবং একই সঙ্গে কিন্তু আমার জীবনটা কিন্তু সমস্যার পথে চলে যাচ্ছে, আমার জীবন মনে পথে চলে যাচ্ছে। এই অদ্ভুত একটা ইলেকট্রাল বন্ডের এই যে খেলাটা, এবং লাস্ট একটা কথা বলা দরকার ইলেকট্রাল বন্ডের, আরেকটা বিষয় উঠে আসছে, এটা কতটা সত্য মিথ্যা বা কতটা কি সেটা তদন্ত সাপেক্ষ, কোর্টে বিচারাধীন বিষয়, নিশ্চয়ই এটা আরও উঠে আসবে, যেখানে আমাদের পিএম কেয়ার ফান্ডের সঙ্গে ইলেকট্রাল বন্ডের এই একটা কোথাও সংযোগের অভিযোগ কিন্তু আসছে, অভিযোগ, কারণ এখনো সত্যতা আমরা জানি না। লোকে সন্দেহ করছে যে পিএম কেয়ার ফান্ডটা যেহেতু আনঅডিটেড, এটা অডিট করা যায় না, এমন কি হতে পারে? এটা নিয়ে দেখবেন এখন লেখাটাকে বেরোচ্ছে কোথাও কোথাও পত্র পত্রিকায়, কেমন? এগুলো আমার নিজের কথা না, একজন ভোটার হিসেবে, জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমার যে চারদিকে যা দেখছি, এই কথাটা কিন্তু উঠে আসছে যে পিএম কেয়ার ফান্ডটা আনঅডিটেড, এটা অডিট করা যায় না। এমন কি হতে পারে যে আমি সরাসরি দলের নামে টাকাটা নিলাম না? একটা রুল আছে যে আমি কর্পোরেট ইলেকট্রাল বন্ড কিনলো, ইলেকট্রাল বন্ড কেনার সময় সে বন্ডগুলো যখন কিনছে, এবার তাতে নাম বসাতে হবে। এবার দেখা গেল যে অনেক রাজনৈতিক দল এই বন্ডগুলো অ্যাকসেপ্ট করলো না, পড়ে রইল। পড়ে থাকা যত বন্ড আছে, ধরুন 100 টাকার বন্ডের ট্রানজাকশন হলো, যেটা আছে এখন বলছি, ধরুন 100 টাকার বন্ডের, এখানে 7,000 কোটি টাকার মতো শাসকের কাছে গেছে, 3,000 কোটি টাকা 4,000 তৃণমূলের কাছে গেছে, এই মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এইগুলো আমি এখানে আসছি না। আমি বলছি ধরুন 100 টাকার এক্সাম্পল, ধরুন 100 টাকার ইলেকট্রাল বন্ড সমস্ত কোম্পানি মিলে কিনলো, বুক করলো। বুক করার পর দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলগুলো, ছোটোখাটো দলগুলো তারা নিয়ে নিল। এখন দেখা যাচ্ছে যে একমাত্র কয়েকটি বামপন্থী দল, বিশেষ করে সিপিএম বা এরা, এই দলগুলো অ্যাকসেপ্ট করেনি, নেয়নি, জিরো। বাকি তো কম বেশি ছোটো বড়ো সবাই নিয়েছে, ইভেন তৃণমূল কংগ্রেসও যেমন নিয়েছে, কংগ্রেসের কাছেও ইলেকট্রাল বন্ড গেছে, আর সব থেকে বেশি গেছে শাসক গোষ্ঠীর কাছে, সবার কাছেই গেছে কম বেশি। এবার দেখা গেল ইলেকট্রাল বন্ডটা কাটা হলো, অন্য রাজনৈতিক দলগুলো নিয়ে নিল, দিয়ে দেখা যাচ্ছে একটা বড় অংশ কিন্তু অব্যবহৃত থেকে গেল। ধরুন 40 টাকা বন্টন হলো, 60 টাকা বন্টন হলো না, 60 টাকা ইলেকট্রাল বন্ড। এই 60 টাকার ইলেকট্রাল বন্ডটা তখন সরাসরি ওই ট্যাক্সের ছাড়ফাড়ের জন্য এটা কিন্তু পিএম কেয়ার ফান্ডে চলে যেতে পারে। পিএম কেয়ার ফান্ডে চলে গেলে যেহেতু আনঅডিটেড, সেটা আবার কীভাবে ব্যবহার হবে আমরা কেউ জানি না, কারা ব্যবহার করবে। তাহলে এইভাবেও কিন্তু ঘুরপথের একটা ইঙ্গিত, অভিযোগ এটা কিন্তু রয়েছে, আগামী দিন এটাও হবে ইলেকট্রাল বন্ডের। তাই আমি এই জন্য বলছি ইলেকট্রাল বন্ডটা কিন্তু একটা মারাত্মক ইস্যু, এবং এটা কিন্তু অসম্ভব একটা বড় একটা ইলেকশন ইস্যু হতে পারে। আমরা সময় তো চলে আসছে, শেষে আমরা যেটা বলছি, এই যে ইলেকশন সম্পর্কে যদি একটা প্রশ্ন রাখি আপনাকে, যে কর্মদক্ষতা, প্রয়োগ, মানে এগুলি সহ, এগুলি তো মানে যার কর্মদক্ষতা ইত্যাদি থাকতেই হবে ইলেকশন কমিশনে, তো প্রয়োগ, কৌশল, হ্যাঁ, নাকি শুধু প্রচারেই ক্ষমতাসীন দল এবারের নির্বাচনে এগিয়ে আছে? আপনার মতটা কী হবে? খুব কমে হলো একটা কথা, যে দেশ তো এক জায়গায় থেমে থাকে না, আগাচ্ছে। একেবারে যে প্রগতি হচ্ছে না তা বলছি না, প্রগতির ক্ষেত্রে মানুষের একটা বড় ভূমিকা আছে, কিন্তু একসঙ্গে মানুষের ভূমিকাটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য একেবারে সরকারি স্তরে প্রশাসনিকভাবে কিছু দিক নির্দেশ লাগে, পরিকল্পনা লাগে, এবং সেটাকে সঠিক পথে নেওয়ার জন্য কিছু নির্দেশনা লাগে। এই জায়গায় ঘাটতি হয়ে গেলে এইটা প্রশ্নটার সরাসরি উত্তর যাওয়ার চেয়ে আমি আপনাকে কতগুলো জায়গা বলবো, যেখানে ধরুন এবার মানে আপনি গ্লোবাল জেন্ডার ইন্ডেক্সের দিকে তাকান, ভারতবর্ষ এই মুহূর্তে, বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে 59, ভারতের র্যাঙ্ক হচ্ছে 127। কেমন? এই খুব রিসেন্টলি একটি রিপোর্ট এসছে, মানে ওয়ার্ল্ড ইকুইটি ল্যাব বলছে, ইকুয়ালিটি ল্যাব, ওদের রিপোর্টটা বলছে জাস্ট কদিন আগে, বলছে যে আমাদের দেশের 1% মানুষের হাতে দেশের মোট আয়ের 22.6%, এবং মোট সম্পদের 40.1%। তাহলে ইনইকুয়ালিটি বাড়ছে, বৈষম্য বাড়ছে। মানে আপনি যে বলছেন এখানে অনেক কিছু করার ছিল, আমি মানে এটা প্রচার তো আছেই,
প্রচার মেশিনারিটা তো মানে সমস্ত মিডিয়া হাইপটা এমন জায়গায় পৌঁছাচ্ছে, মিডিয়া হাইপ আমাদের খেয়ে ফেলছে পুরো। মানে মিডিয়া এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে একটা বাঘ হয়ে দেখা দিয়েছে, এবং মিডিয়া কিন্তু ভারতীয় গণতন্ত্রকে খেয়ে নিতে পারে। আমি ব্যক্তিগতভাবেই বলছি যে মিডিয়া এমন পর্যায়ে পৌঁছাচ্ছে, মিডিয়া যদি এখনো কন্ট্রোল না করে, মিডিয়া গণতন্ত্রকে খেয়ে নিতে পারে। আর গণতন্ত্রকে মিডিয়া যদি খেয়ে নেয়, তাহলে সেই গহ্বর পেটের মধ্যে কিন্তু মিডিয়াও ঢুকবে, মিডিয়াও বাঁচবে না। গণতন্ত্র না বাঁচলে, আমরা বড় গর্ব করে বলি চতুর্থ স্তম্ভ, গণতন্ত্র না বাঁচলে মিডিয়া বাঁচবে না। একটি ইন্ডেক্স তৈরি করে, প্রেস ফ্রিডম ইন্ডেক্স। আজকাল তো গ্লোবাল অনেকগুলো ইন্ডেক্স হয়, গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান কত জানেন? 166টা দেশের মধ্যে 161তে। তাহলে 161তম, তুমি একেবারে তলানিতে ঠেকেছে। মিডিয়া বিক্রি হতে পারে, মিডিয়া হাইপ তুলতে পারে, মিডিয়া কারো হয়ে কাজ করতে পারে, কিন্তু মিডিয়াও বাঁচবে না। যেরকম ওই যে ইলেকট্রাল বন্ডের থ্রুতে জাল ওষুধ ছাড়ার ফলে কার বাবা কার মা কার ছেলে, আমি চাঁদা দিচ্ছি না, ইভেন এই যে কার মা কোন, ইভেন যারা রাজনীতি করেন তাদের মা বাবাও তো অসুস্থ হবেন, তারাও তো অসুস্থ হবেন। তাহলে কার ভাগ্যে, কার কপালে, আমি কপাল বলা ঠিক না, কার বরাতে, হ্যাঁ, কোন ওষুধটা জুটবে, এটা কেউ বলতে পারে না। কেমন? এইটা হচ্ছে আমি বলছি খুব বিপজ্জনক দিক। তাহলে মিডিয়া হাইপ তো অবশ্যই, এবং হাইপটা অত্যন্ত বিপজ্জনক। মিডিয়া হাইপের জন্যই মিডিয়ার র্যাঙ্ক কিন্তু এই মুহূর্তে প্রেস ফ্রিডম আমাদের 161তে, 166-র মধ্যে। আপনি যদি গ্লোবাল পিস ইন্ডেক্স দেখেন, ভারতবর্ষ 166-র মধ্যে 126 নম্বরে। আপনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতবর্ষ এতটা পিছিয়ে রয়েছে, 166 দেশের মধ্যে 132 নম্বরে। কেমন? প্রত্যেকটা ইন্ডেক্সে, ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স আমরা 126 নম্বরে। আমি যদি বলি আপনার হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স, মানুষের স্বাধীনতা, আমরা সেখানে 119 নম্বরে। আচ্ছা, এবং ইনইকুয়ালিটি বাড়ছে। একই সঙ্গে আমাদের কিন্তু সাস্টেনেবল যে গোল ডেভেলপমেন্ট, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে 112 নম্বরে, 166 দেশের মধ্যে, যেখানে ভুটানের মতো ছোট দেশ কিন্তু 61 নম্বরে, বাংলাদেশ হচ্ছে 101 নম্বরে। আমরা কিন্তু তাহলে আনএমপ্লয়মেন্ট রেট আমাদের 2 ডিজিটে কখনো যায়নি। গত নভেম্বর মাসে 2023-এ কিন্তু 2 ডিজিটে 10.1, মানে 2 ডিজিট আনএমপ্লয়মেন্ট রেট, বেকারত্ব বেড়েছে। এমনকি আমাদের ফুড ইনফ্লেশন, পরিসংখ্যানগত ঝামেলা লাগিয়েও, হ্যাঁ, ইভেন ফুড ইনফ্লেশন, খাদ্যে যে মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতি আমাদের শহরের জন্য 2 ডিজিট ক্রস করে গেছে, 10.26, গ্রামের জন্য 9.5। তাহলে প্রত্যেকটা জায়গাতে আপনি যদি ধরেন, এমন কোনো জায়গা নেই। আপনি সব থেকে যেটা বিপজ্জনক জায়গা, ইস্যুর কথা বলছেন আপনি, আমি তো বলবো যেটা, এটার হেডিং এরকম যে ধরুন আজকে আমাদের ভোটে, রাজনীতিতে যুদ্ধটা কিন্তু দলে দলে হচ্ছে না। মানে অপোজিশন আছে, কিন্তু অপোজিশন সেই অর্থে দানা বাঁধতে পারছে না। অপোজিশনের মধ্যে নানা ভাগ, নানা আঞ্চলিক, তাদের মধ্যে নানা আঞ্চলিক ইকুয়েশন, নানা আঞ্চলিক সমীকরণ, যার ফলে এইটার ফলে শাসক ক্রমশ একটা সুবিধাজনক জায়গা পাচ্ছে, যার ফল দাঁড়াচ্ছে রাজনীতিতে ইস্যুর কোনো লড়াই হচ্ছে না। ইস্যুর সঙ্গে না ইস্যু ভার্সেস নন ইস্যু হয়ে গেছে ব্যাপারটা। আমি মনে করি ধর্ম একটি নন ইস্যু রাজনীতিতে, কারণ ধর্ম আমার ব্যক্তিগত ধর্মাচরণের বিষয়, আমার ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। তাহলে আমি আমার ঘরের মধ্যে কোন ধর্ম পালন করব, আমি আমার ভগবানকে, আমার ঠাকুরকে কতটা গুরুত্ব দিয়ে দেখবো, আমার আল্লাহকে, আমার জেসাসকে কতটা গুরুত্ব দিয়ে দেখবো, সেটা এখন তো আমার ব্যক্তি পরিসরের বিষয়। ধর্ম যখন রাজনীতিতে ঢুকে যাচ্ছে এবং ধর্মের উপর যখন রাজনীতি চেপে বসেছে, এইটা অত্যন্ত বিপজ্জনক জায়গা। এবং এইটা কিন্তু একটা জায়গা যে জায়গাটার জন্য কি দাঁড়াচ্ছে, যে অন্য জায়গাগুলোকে, ইস্যুগুলোকে আমরা কিন্তু বাইপাস করে যাচ্ছি। যার আপনি যেটা বলছেন কোনটা ইস্যু হবে, আমি তো ভয় পাচ্ছি যে কোনোটা ইস্যু না হতে পারে। কারণ আমি কার বিরোধিতা করব? আমার তো একটা নিজস্ব পরিচয় আছে, আপনার একটা পরিচয় আছে, যারা বিরুদ্ধ রাজনীতি করছেন তাদের একটা পরিচয় আছে। তিনি কি তার নিজের পরিচয়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এটা একটা দ্বন্দ্বের জায়গা। অনেকেই পরিষ্কার, আবার অনেকের কাছে একটা বড় দ্বন্দ্ব যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব। এইখানে এমন একটা জালের মধ্যে জড়িয়ে গেছি না, এই জালটা যদি, আমি ওই জন্য বলেছিলাম একটা স্বাধীনতা যুদ্ধ। মানে খুব ক্লিয়ার ধারণা না থাকলে, পরিষ্কার ধারণা না থাকলে কি হবে? যেমন ধরুন আজকাল তো অনেক তথ্য বাইরে আসে না, আপনি ওটা ছেড়ে দিন। ইস্যু কী হতে পারে একটা এক্সাম্পল দিই আপনাকে। এটা এক্সাম্পলটা অত্যন্ত, আমি ভেবে এসেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম্পল। গত ফেব্রুয়ারি মাসে একটা ছোট্ট নিউজ, হয়তো অনেকেই খেয়াল করেননি আপনারা, আপনি করেছেন, হয়তো অনেকেই খেয়াল করেনি। এটা হচ্ছে হাঙ্গেরির যিনি প্রেসিডেন্ট, এই যে ভদ্রমহিলা, 46 বছর বয়সে ভদ্রমহিলা, কেমন, তিনি নোভাক, কেমন, এই নোভাক এর নাম হচ্ছে কাতালিন নোভাক। 46 বছরের ভদ্রমহিলা, 3 বছর আগে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি রিজাইন করতে বাধ্য হলেন, রিজাইন করলেন।
হাঙ্গেরির প্রেসিডেন্ট রিজাইন। কারণটা কি? কারণটা হচ্ছে, আপনি ইস্যু দেখুন, ইস্যুর কথা বলছেন, কারণটা হচ্ছে যে তার 3 বছর আগে উনি যখন প্রেসিডেন্ট হলেন সেই মুহূর্তে একজন ভদ্রলোক বলবো কেন যায় না, একটি লোক, হ্যাঁ, সে একটি সেক্সুয়াল অ্যাবিউজ অফ এ চাইল্ড, একটি শিশুর যৌন নির্যাতনের জন্য তিনি কনভিক্টেড হয়েছিলেন, সাজা ঘোষণা হয়েছিল। তাহলে শিশুর যৌন নির্যাতনে একজন ব্যক্তির সাজা ঘোষণা হয়েছে, এই সাজা ঘোষণার ফলে তিনি জেল খাটছেন। কোনো কারণে কোনো একটা দলীয় সম্পর্ক বা কিছুতে এই হাঙ্গেরির যিনি প্রেসিডেন্ট নোভাক তাকে মার্জনা করে দিয়েছিলেন। নোভাক তার পক্ষে দাঁড়িয়েছিলেন এবং নোভাক এই শিশু নির্যাতনে অভিযুক্ত যিনি জেল খাটছেন তাকে তিনি মার্জনা করে দিয়েছিলেন, ক্ষমা ভিক্ষা করেছিল, তিনি সেটা ক্ষমা ভিক্ষা অনুমোদন করেছিলেন। এত জনবিস্ফোরণ হলো, এমন জায়গায় চলে গেল এবং প্রেসিডেন্ট নোভাক কিন্তু রিজাইন করতে, পদত্যাগ করতে বাধ্য হলেন। আমি ওটাকে গণতন্ত্র বলি। ওইটা গণতন্ত্র যে একটা সিঙ্গেল কেসে একজন দোষীর পক্ষে দাঁড়ানোই জনরোষে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হয়। আমরা না চাইতে একটা গণতন্ত্র পেয়ে গেছি। আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমাদের পূর্বসূরীরা গণতন্ত্রের জন্য লড়াই করেনি। তাহলে স্বাধীনতার জন্য লড়াই করে আমরা স্বাধীনতা পেয়েছি, সঙ্গে মুক্তে বোনাস হিসেবে একটার সঙ্গে একটা ফ্রির মতো গণতন্ত্র পেয়েছি। আমরা কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করিনি, তাই গণতন্ত্রের মূল্য আমরা বুঝলাম না। ওইটা গণতন্ত্র। আর আমাদের গণতন্ত্র হচ্ছে রুলিং এমপি তিনি ধর্ষকের পক্ষে রাস্তায় মিছিলে বেরিয়ে যান, ধর্ষকের জন্য রাস্তায় মিছিলে বেরোন। রানিং মন্ত্রী তার ছেলে গাড়ি চাপা দিয়ে 4 জন কৃষককে পিষে মেরে বেরিয়ে যান, কোর্টে পর্যন্ত সুবিচার হয় না, কারো পদত্যাগ করা দূরে ছেড়ে দিন। ইলেকট্রাল বন্ডের হাজার হাজার কোটি টাকার ঘোটালা এবং যেখানে ওষুধের মতো কোম্পানিগুলোর ফলে মানুষের জীবন সংশয়, একজনেরও পানিশমেন্ট হবে কিনা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। মহিলা কুস্তিগিররা রাস্তায় বসে থাকেন এবং শাস্তি হয় না, কোনো শাস্তি হয় না, এবং বরং তার আবার প্রমোশন হয়। তাহলে আমাদের গণতন্ত্র, আমি শুরুতেই বলেছিলাম, মজায় পরিণত হয়েছে। ঠিক, যে গণতন্ত্রের জন্য ফাইট করিনি, আমরা লড়াই করিনি, সেই গণতন্ত্রকে আমরা মজায় পরিণত করেছি। এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেটা অত্যন্ত বিপজ্জনক। আমি বারবার দায়িত্ব নিয়ে বলছি যে আপনি কোন রাজনীতি করেন এটা বিষয় না, আপনি কোন জাতির এটা বিষয় না, সুপ্রিম কোর্ট আপনি কোন সম্প্রদায়, আপনি মিডিয়াতে আছেন না, আপনি রিক্সা চালান, এটা না। প্রত্যেকে ক্ষতিগ্রস্ত, রাইট, একদম প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকে মরবে। আমরা আমাদের নিজেদের মৃত্যু ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এইটাকে বাঁচাতে গেলে যে বিরোধী পক্ষ লাগে, যে অপোজিশন লাগে, অপোজিশনের যে পরিমাণ ক্লারিটি লাগে, এবং একটা বিষয়কে কেন্দ্র করে বললাম তো, আমাদের কৃষকরা খুব সাকসেসফুল মুভমেন্ট করছে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু সেই মুভমেন্টটা কৃষকরা যখন করছে, পাশাপাশি আরও 1000টা জায়গায় কৃষকরা মুভমেন্ট করছে। কারণ প্রতিদিন কজন কৃষক আত্মহত্যা করে আপনি জানেন? গড়ে 30 জন, গড়ে 30 জন কৃষককে দেশে প্রতিদিন আত্মহত্যা করতে হয়। গত 4 বছরে গড়ে 30 জন কৃষক আত্মহত্যা করেছে। হ্যাঁ, প্রায় 30 জন। কেমন? আর 90% লোক আমাদের এখন, আগে এটা কম ছিল, এখন 90% লোক অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে, যাদের পেনশন নেই, যাদের কোনো নির্দিষ্ট বেতন নেই, যাদের কোনো ডিএ নেই, কিছু নেই, কেমন কোনো ছুটি, সেরকম কোনো ঘোষিত ছুটি নেই। কেমন? আমরা সত্যি আমার মনে আছে জুলাই মাসে, 2023-এর জুলাই মাসে, তখন আমাদের যিনি ছিলেন, ওই যে ভানুপ্রতাপ সিং ভার্মা আমাদের এমএসএমইর প্রতিমন্ত্রী ছিলেন, আমাদের যে ওই শিল্পক্ষেত্রে যে মিডিয়াম অ্যান্ড স্মল, সে এমএসএমইর প্রতিমন্ত্রী ছিলেন। জুলাই মাসে রাজ্যসভা তার প্রশ্ন করা হয়েছিল যে পোস্ট কোভিড 3 বছরে আমাদের এখানে কোনো এমএসএমইতে কোনো প্রভাব পড়েছে কিনা। উনি একটা তথ্য দিয়েছিলেন, বলেছিলেন 25,000 ইউনিট বন্ধ হয়ে গেছে। তাহলে 25,000 ইউনিট বন্ধ হওয়া মানে, গড়ে যদি 10 জন করেও কাজ করে, তাহলে 25,000 ইউনিট বন্ধ হওয়া মানে কত লোকের চাকরি গেল, কতগুলো ফ্যামিলি রাস্তায় বসে গেল। পোস্ট কোভিডের মেকআপ কিন্তু হয়নি। আমরা রাজনীতি করে দৌড়ে বেড়াচ্ছি। আমরা একটুখানি ধর্মের সঙ্গে রাজনীতি জুড়ে দিলে আমরা খুব খুশি হয়ে যাচ্ছি। আমি মনে করছি আমার কথা বলা হচ্ছে না, আমার কথা বলা হচ্ছে না। যদি আমার বেকারের কথা বলো তো আমার কথা বলা হতো, ঠিক। যদি আমার অধিকারের কথা বলা হতো, মিডিয়ার কথা বলা হতো, যদি সত্যি অপরাধীর শাস্তি হতো, ওটা আমার জন্য। যদি শান্তির জন্য লড়াই হতো, ওটা আমার জন্য। আমার সোসাইটির পিস, ট্র্যাঙ্কুইলিটি, এগুলো লড়াই হতো, ওটা আমার জন্য। ওটা হচ্ছে আমার জন্য। আমার শিক্ষার জন্য যদি ইনভেস্টমেন্ট হতো, শিক্ষার জন্য লড়াই হতো, ওটা আমার জন্য।
এর জন্যই তো নির্বাচন। ধর্ম আমার ব্যক্তিগত বিষয়টা আমার রক্ষা করার বিষয়। আমরা সবটা গুলিয়ে ফেলেছি, গুলিয়ে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেছি। আমি জানি না আমার এটার বিপরীত মত থাকতে পারে, কেউ যদি বিপরীত মত বলেন, কেউ যদি সামনাসামনি কখনো বলেন, আমি খুব খুশি হব। কিন্তু আমি বলছি আমার উপলব্ধির জায়গা থেকে যে কোথাও না কোথাও আমার একটা অদ্ভুত বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছি। একটা সর্বশেষ আমাদের সময় শেষ হয়ে এলো, বলুন। এক লাইনে জবাবটা আপনার কাছ থেকে জানবো। সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে কিছু গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে লাগানো হচ্ছে। আপনি যেটা আগে যেটা বললেন যে সরকারি ক্ষমতাসীন দল অনেকটা এগিয়ে আছে প্রচার টচার মিলে, বিরোধী দলের বিরুদ্ধে লাগানো হচ্ছে এরকম একটা অভিযোগ রয়েছে। গত পরশুদিন এর মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্টও হয়েছেন। এই যে অভিযোগটা, এটাকে আপনি কিভাবে দেখছেন আমাদের এই দেশের এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে? দেখুন, একটা কি বললাম যেটা, যে আমার একটা ব্যক্তিগত ধারণা ছিল যে একটা সাফল্য তো আছে বর্তমান শাসক দলের, যে তারা রাম মন্দিরটা করতে পেরেছে। তাহলে শুধু রাম মন্দিরের উপরই ভোটটা হওয়ার কথা ছিল, একটা জায়গা ছিল। এখন অনেকগুলো ফ্রন্ট খুলে গেল। এগুলো হয়তো আজকে আলোচনার কোনো পরিসর নেই, যে সিএ খুলে গেল, সিএ ফ্রন্টটা খুলে গেল, এবং সিএতে কিন্তু অনেকগুলো রাজ্যে একটা হইচই হবে। অনেকগুলো রাজ্যে খুব শিওর না যে কে বেনিফিট পাবে, তারপরেও আর সিএ এর মতো একটা জায়গা কিন্তু খোলা হলো। একই সঙ্গে ধরুন, এই যে একজন স্বাধীন ভারতবর্ষে প্রথম কোনো রুলিং চিফ মিনিস্টার কিন্তু অ্যারেস্ট হলেন, বিদেশ থেকে পর্যন্ত প্রতিক্রিয়া আসছে, নিন্দা আসছে। কেমন তাহলে এটা, এবং এটা তো ঘটনা যে এটা একটা কথা বারবার বলি আপনাকে, আমি এটা খুব ওপেনলি বলা উচিত, আমার দর্শকদের বলা উচিত, যে যদি কেউ অপরাধী হন, তিনি দেশের মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী গণতান্ত্রিক নিয়মে শাস্তি হওয়া উচিত। কাজে মুখ্যমন্ত্রীও যদি অপরাধ করে থাকেন, তাহলে তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয়ে থাকে, এটি যদি এরকম প্রমাণ পেয়ে থাকে, এবং এই জন্য সুপ্রিম কোর্ট বলছে এটিকে চার্জশিট দেওয়ার জন্য, এবং বলছে যে কাউকে গ্রেপ্তার করতে হলে তাকে যথেষ্ট কারণ দর্শাতে হবে। এই প্রশ্নটা কেন আসছে? কোর্ট যখন বলছে কারণ দর্শাতে হবে, তার মানে যথার্থ কারণে যদি অপরাধীকে ধরা হয়, তিনি আমার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নাকি তিনি রিক্সা চালান, নাকি তিনি মুখ্যমন্ত্রী, দেখার দরকার নেই, হওয়া উচিত। ঠিক। প্রশ্নটা কোথায় আসছে, ব্যবহারের প্রশ্নটা কোথায় আসছে, এবং কেনই অভিযোগগুলো আসছে? অভিযোগ সত্য কি মিথ্যা আমি সেখানে যাবো না, কারণ এই তথ্য আমার কাছে নেই, এবং এটা বলা মানে আমার জন্য আদালতে চলে গেছে, এবং সেটা ধৃষ্টতা, আমি সেটা বলার মতো জায়গাতেও নেই। অভিযোগটা উঠছে এই কারণে যে হয়তো এই একই ইডি দেখা গেল পশ্চিমবঙ্গে যারা টাকা নিচ্ছিলেন হাতে 7 থেকে 8 জন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক ভুরি এক্সাম্পল আছে, কেমন 7 থেকে 8 জন যারা সরাসরি হাত পেতে টাকা নিচ্ছে এবং টাকা কনভারসেশন সহ সেই ফুটেজটা এলো। এই ফুটেজটাই দেখা গেল তাদের মধ্যে কোনো একটা অলিখিত কারণে, না বিরোধী পক্ষ না সপক্ষ, কারণ যারা সে সময় টাকা নিচ্ছিলেন তারা ছিলেন অন্য একটা পার্টিতে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে, তাদের কেউ পরবর্তী ক্ষেত্রে শাসক দলে চলে গেলেন, এবং যারা একদিকে রয়েও গেলেন তাদের মধ্যে কারো দিকে আঙুল উঠলেও শাসক দলে যারা চলে গেল তাদের দিকে আঙুল উঠলো না। যার জন্য মজা করে বিরোধী পক্ষ অনেক সময় বলে থাকে যে ওটা একটা ওয়াশিং মেশিন, যে ওখানে ঢুকলে পরে সব কিছু বিশুদ্ধ পরিষ্কার কাঁচা হয়ে যায়। কেমন তাহলে একই ইডি, একই তদন্ত সংস্থা, একই সিবিআই, অথচ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি বলছি যে যদি সত্যি এটা হচ্ছে ওই যে প্রতিষ্ঠানের নিরপেক্ষ ভূমিকা। প্রতিষ্ঠান যদি মেরুদণ্ড সোজা করে দলীয় চাপে অথবা শাসকের চাপে না গিয়ে, এখানে এগুলো তো স্বাধীন সংস্থা কখনো শাসকের অঙ্গীকারে কাজ করবে না যদি সত্যি মেরুদণ্ড, এবং টিল সুপ্রিম কোর্ট যদি মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পারে, মানুষের সমীহ আদায় করে নেবে, এবং মানুষের ভরসা, সুপ্রিম কোর্টের মানুষকে ভরসা ছিল বলুন তো, আমি যখন কোথাও কোনো বিচার পাচ্ছি না, আমার একটা বুকে বল ছিল, ভরসা ছিল, আমি কোর্টে যাব। আজকাল তো দেখি কোর্ট নিয়েও প্রশ্ন উঠে যায়, ঠিক চায়ের দোকান আলোচনা হয়, আমার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আমার সিবিআই, আমার ইডি, এগুলো তো আমাদের দেশের এগুলো গর্ব করার মতো সংস্থা। এগুলো কি চায়ের দোকানের বিষয়? ওই যে আমরা বলেছিলাম একটা আড্ডা হয়ে যাক, পুরো রাজনীতি থেকে শুরু করে পুরো প্রশাসন একটা আড্ডার জায়গায় চলে যাচ্ছে, এবং আমাদের আড্ডাটা ওই পর্যায়ে। এবং আমি একটা লাস্টে বলে একটা মজার কথা, যেটা একটা তো হলো আপনার ওটা যে বললাম যে একটা ছোট্ট ঘটনা, একজন অপরাধীকে ক্ষমা করার জন্য একজন প্রেসিডেন্টের পদ চলে গেল। আর আমার এখানে এত কিছু ঘটছে, সরাসরি টাকা নিচ্ছে, ইডির দায়রার মধ্যে চলে আসছে, তারপর দেখা যাচ্ছে দল বদল করে এদিক ওদিক চেঞ্জ করে ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ জেলেও যাচ্ছে। তখনই ওই পক্ষপাত দুষ্টতার প্রশ্নগুলো আসছে, তখনই ব্যবহারের প্রশ্নগুলো আসছে, এবং এই ঘটনাগুলো ততদিন চলতে থাকবে যতদিন আমরা সচেতন না হব। আমরা নাগরিক, কারণ আমি কেন বলছি কথাটা, যে একটা খুব ইংরেজিতে করে ভালো কথা আছে
এ নেশন গেটস দ্য রুলার দে ডিজার্ভ। একদম এ নেশন গেটস দ্য রুলার দে ডিজার্ভ, মানে একটা জাতি সেই শাসকই পায় যেটা তাদের যোগ্যতা বা যেটা তারা পাওয়ার উপযুক্ত। কেমন? একদম। আমাদের কোথাও না কোথাও গণতান্ত্রিকভাবে শিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে, নিজের ক্ষতির জায়গাটা বুঝতে হবে। এটা যদি আমরা না করতে পারি, আমার মনে হয় এটা আরও এরকম চলতেই থাকে। সেই গড্ডালে অনেকক্ষণ কথা হলো। নির্বাচন কোন দিকে যাচ্ছে, নির্বাচনের কি অবস্থা, কি পরিস্থিতি, খবরদার কথা নয় পরবর্তী নির্বাচনের সময়ে যে আমরা অনুষ্ঠানগুলি চালাবো তার একটা পথ নির্দেশিকা বা পথ তৈরি করে নিলাম আজকের এই আলোচনায়। এটা একটা আড্ডার মতো হলো, এটা তো ঠিক। অরবিন্দ কেজরিওয়াল যেমন যদি অপরাধ করে থাকেন তার শাস্তি হওয়া উচিত, কিন্তু কথা হচ্ছে যে তদন্ত আর কতকাল চলবে? প্রায় 2 বছর ধরে তো পশ্চিমবঙ্গে তদন্তই হচ্ছে, গ্রেপ্তার হয়ে 2 বছর জেলেও রয়েছেন। একই মামলায় প্রায় বছরখানেকের ওপরে দিল্লিতেও একটা মন্ত্রিসভার প্রায় 3 জন গ্রেপ্তার হয়ে জেলে। সব ঠিক আছে, অপরাধী শাস্তি পেতেই পারে, কিন্তু আমরা সব অপরাধীকে শাস্তি পেতে দেখছি কেন? আমাদের মহিলা কুস্তিগীরদের বিরুদ্ধে নানা রকম কথা বলার পরেও মহিলা কুস্তিগীররা যখন তাদের দেশের পদক ফেরত দিয়ে দিলেন, তারপরেও সেই অভিযুক্তকে আজ পর্যন্ত টাচ করা হলো না। এই প্রশ্ন কিন্তু থাকবে, আমাদের মনেও থাকবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।